সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন, আমরা আজকে এসেছি জান্নাতের আম্মার কাছে এবং জান্নাতের কাছে, সেই করাইল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, পত্রিকায়, এবং সেই ভাইরাল জান্নাতের বিষয়ে একটু আমরা জানবো। সেদিন কি ঘটনা ঘটেছিল এবং জান্নাতের চোখের সামনে। জান্নাত, একটু তাকাবেন আমার দিকে। আপনি ওভাবে তাকাইলে ভাববে যে সবাই ঘুমিয়ে আছেন। তো আমরা সরাসরি যাচ্ছি জান্নাতের আম্মুর কাছে এবং জান্নাতের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। জান্নাতকে সবাই চিনে, সেই পরিস্থিতিতে কি আপনি পরিচিত হয়ে গেছেন? জি। কারণ আপনাকে তো অনেকে চেনে না। জি। আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই আপনাদেরকে এখন একেবারে অনেক আনন্দ দিচ্ছে যে তোমাদের কারণে। আচ্ছা, একটু যদি বলেন, জান্নাতের আম্মু আপনার নাম কি? আমার নাম শিল্পী বেগম। শিল্পী আপা। শিল্পী আপা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমার বাবার বাড়ি মানে বাঞ্ছারামপুর থানা। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা। আচ্ছা, ঢাকায় কতদিন? ঢাকা আমি আসছে 8 বছর হয়েছে। আমার ছোট বোন 12 বছর দূরে থাকতেছে। আপনি 8 বছর ঢাকায়? জি। আচ্ছা, পড়ালেখা করা হয়েছে আপনার? জি না ভাই, আমি পড়ালেখা করতে পারি না। ছোট থেকে আমাদের সংসারটা অনেকই ছিল, তো পড়ালেখা আপনারা করতে। কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই 3 বোন ছিলাম। আমার এক ভাই মারা গেছে, এখন বর্তমানে 2 ভাই 3 বোন আছে। 2 ভাই 3 বোন। সবার বিয়ে হয়ে গেছে? জি, সবাই বিয়ে করে ফেলছে। আচ্ছা, ভাই বিয়ে করছে? হ্যাঁ, ভাই। বাবা আছে? জি না, আমার বাবা নেই। বাবা মারা গেছে 10 বছর হয়েছে। বাবা মারা গেছে 10 বছর হয়েছে। আল্লাহ মেস্তনজিব করুক, দোয়া রইল আপনার বাবার জন্য। আচ্ছা, এই যে করাইল বস্তিতে আপনি 8 বছর ধরে আছেন, তাই না? জি। এর আগে বাড়িতে ছিলেন? জি, এর আগে আচ্ছা, বাড়িতে একটু পারিবারিক বিষয় একটু জানতে চাই। জান্নাতের বিষয় তো অনেকেই জেনেছে, আসলে আপনার বিষয় তো হয়তো বা কেউ আলোচনা করেনি আমার মনে হয়। জি। তো আমি আসলে আপনার বিষয়ে একটু জানতে চাচ্ছি। জান্নাত তো আপনাকে দিয়ে এই পৃথিবীতে এসেছে। জি। আচ্ছা, আপনার একটু পারিবারিক বিষয় একটু আমি জানবো। সেটা হলো যে একটু যদি বলেন আপনার জান্নাতের বাবার বিষয় এবং আপনার ফ্যামিলি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। কত সালে আপনাদের বিয়ে হয়েছিল এবং আসলে সংসারটা শুরু করেছিলেন কোথা থেকে? 2002 সালে আমার বিয়ে হয়েছে। আমার ফ্যামিলিগতই বিয়ে দিয়েছে। অনেক ছোট সময়? জি, অনেক ছোট সময়। একটু জোরে বলবেন। তারপরে এই তো আমার সংসার জীবন শুরু হওয়ার পরে আমার ছেলে আসছে পৃথিবীতে বিয়ের 2 বছর পরে। তারপরে মোটামুটি ভালোই চলছে, সংসার ভালোই চলছে। তারপরে হঠাৎ করে যে এত কষ্টের জীবন শুরু হবে এটা তো কখনো ভাবি নাই। তারপরে যাই হোক, যা ছিল ভাগ্য। কত বছর ভালো ছিলেন? বিয়ের পরে মনে হয় যে 5-6 বছর ভালো ছিলাম। বিয়েটা কিভাবে হয়েছিল আপনাদের? পারিবারিক মাধ্যমে? জি, পারিবারিক মাধ্যমে হয়েছে। অর্থাৎ সংসার শুরু করছিলেন গ্রাম থেকেই? জি না, শহরের থেকে। মালিবাগ চৌধুরীপাড়া ছিলাম। আচ্ছা। ওনারা ওখানে ছিল আর আমরা ছিলাম নতুন বাজার। নতুন বাজার। জি। আচ্ছা, আপনি ছিলেন কি মালিবাগে? জি না, আমার হাজবেন্ড ছিল মালিবাগ আর আমরা ছিলাম নতুন বাজার, বাটারা হাজি মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখান থেকে সংসারটা ঢাকায় ভালো ছিলেন নাকি ঢাকা আসার পর থেকে সমস্যার সৃষ্টি হয়েছে? না না, ঢাকায় ভালো ছিলাম। যখন বিয়ে হয়েছে তখন একটু ভালোই চলছিল। আচ্ছা। তারপর আস্তে আস্তে ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে একটু সংসারে একটু টুকটাক নিয়ে একটু খোটাখুটি হয়ে গেছে। কি নিয়ে লাগতো আসলে একটু যদি বলতেন আপা? কি নিয়ে রাখতো, সংসারে কত ঝামেলা থাকতো, এটা সেটা, টাকা পয়সা রেন্ট করতো, ওর আব্বু তো নেশা টেশা খাইতো, এই নিয়ে ঝগড়াঝাটি হতো। মানে ম্যাক্সিমাম সময় এগুলো নিয়ে আলোচনা হইতো আপনাদের? জি। আচ্ছা, তো এই সমস্যাগুলো কি সংসারে যারা আপনাদের গার্ডিয়ান আছিল তাদেরকে কি জানানো হয়েছিল কখনোই? হ্যাঁ, জানানো হয়েছিল। তারা কি বলছে? তারা বলছে, একবার তো আমার আব্বু গেছিল আমার আনার জন্য, তখন তো আমার ছেলেটা আসছিল, তখন আমি মায়া করে আসিনি। যে স্বামী যা কিছু করছে ওটা আমি বিপরীতে বলছি যে না, আমার স্বামী ভালো আছে। কারণ আমার তখন সংসার করার ইচ্ছা ছিল, এজন্য বাবা মার কাছে সব সত্যি কথা আমি বলিনি কখনো। আচ্ছা, মানে নিজের কষ্টটা লুকিয়ে রেখেছেন, সংসার করার ইচ্ছা আছে বিদায়। আচ্ছা, এই যে আসলে কিছুদিন পর সংসারটা লড়চড় করে, আসলে এটা কেন? এটা কেন, দোষ তো আর একা না, সবারই দোষ আছে। হয়তো আমার কম ওর বেশি, ওর বেশি আমার কম, এরকম থাকতেই পারে। আপনি কি মনে করেন যে আপনার দোষ ছিল? অবশ্যই দোষ আমার না থাকলেও এখন আমি আমার নিজের কাঁধে দোষটা নিতে চাই। কেননা কারণ আমি সংসারে যেহেতু টিকে থাকতে পারছি না, এখন দোষটা আমিই নিই। আমি চাই না যে কারোর দোষাত্ম করি, কারণ আমি সংসারে থাকতে পারি না, এই বিলেই তো আজকে আমার এতটুকু হয়েছে। কারণ অনেক ধৈর্য ধরছি, যখন ধৈর্য হারা হয়ে গেছি তখন নিজের মাথায় ঠিক ছিল না। পরে আমি ওকে ডিভোর্সের কাগজ পাঠাই দিচ্ছি।
মানে আপনি অসহ্য হয়ে তার প্রতি তারপর তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। জি। এটা কি ফ্যামিলির মতে ছিল নাকি আপনার ইচ্ছা? না না, কারোর মত ছিল না, আমি নিজের থেকেই দিছি, কারোর সাথে আলোচনা করি না এই বিষয়ে। কারণ বললে ফ্যামিলি না করবে যে না তুমি দিও না এটা সেটা, কিন্তু আমি যখন ধৈর্যহারা হয়ে গেছি তখন আমার নিজের থেকে আমি দিয়ে দিছি, আমি কারোর ফ্যামিলি কারোর জানাইনি। আচ্ছা, এই যে সংসার নিজে যখন থেকে হাজবেন্ড থেকে আলাদা সন্তানদের নিয়ে আসলে তখন কি এই জান্নাত কত বছর বয়স আলাদা হওয়ার পরে? তখন জান্নাতে মনে হয় 6-7 বছর ছিল, 6-7 মাস ছিল। 6-7 মাসের বাবু ছিলেন। জি। এই যে জীবন যুদ্ধে দুইটি সন্তান নিয়ে আজকে কত বছর আপনি সন্তানদের নিয়ে কি যুদ্ধে জি, করে যাচ্ছেন? সবকিছু মিলে তো 8-9 বছর হবেই। মানে 8-9 বছর, মানে এই সন্তানের 6 মাস বয়স থেকে এই পর্যন্ত বড় হওয়া পর্যন্ত আপনি সব লালন জি পালন জি, আমি সব দায়িত্ব পালন আপনার। করি। জন্মের পরে আমার বাবার বাড়িতে রেখে বেশিরভাগ আমি করছি, কারণ আমি তো ওদেরকে রেখে আমার মার কাছে রেখে আমি ঢাকায় এসে কাজকর্ম করছি মানুষের বাসাতে। তখন জান্নাত অনেক ছোট ছিল, আমার মাই দেখাশোনা করছে। আচ্ছা, আবার আমার বড় ছেলেটা যখন ছোট ছিল তখন ও মার কাছে রেখে আমি কাজ করছি। আচ্ছা, এই যে জান্নাতের বড় করা, পড়াশোনা এবং আরেকটা সন্তানকে পড়ালেখা আসলে কিভাবে চলছিলেন এই বিষয়টা জানতে চাচ্ছি। যখন আমার বড় ছেলেটা হয়েছে তখন আমার পাশে আমার বাবা ছিল, আমার বাবা আমাকে অনেক সহযোগিতা করছে, যেমন আমার ছেলে পড়াশোনা করছে ওই খরচটা আমার বাবা দিচ্ছে। যখন আমার বাবা মারা গেছে তখন ওই খরচটা দেওয়ার মতন কেউ ছিল না। পরে আমার ছেলেও পড়াশোনা করে না, মা পড়াশোনা করে আর কি করবো, তুমি অসুস্থ হয়ে যাও কয়দিন পর পর। পরে আমি ওকে বলছিলাম বাবা আমি ভিক্ষা করে হলো তোমার পড়াশোনা করাবো। ওই বলে মা আমার মাথায় কাজ করে না, যখন আমি সংসারের কথা ভাবি তখন আমার অনেক কষ্ট লাগে মা। আচ্ছা, এখন সন্তান আর আপনি দুজনে মিলেই কোনো রকম আছেন? জি, কোনো রকম জীবনযাপন পার করতেছি। আর এই যে করাইল বস্তিতে আছেন কত বছর? এখানে আছে 8 বছর ধরে। এখানে ওই না আসার পর থেকে এখানে 8 বছর? জি জি। আচ্ছা, আসলে এই যে স্বামী আপনার হাজবেন্ড আপনার থেকে আলাদা হওয়ার পর থেকে আসলে আপনার পরিবারে যারা আছিলেন, ভাই বোন বা মা বাবা যারাই আছিলেন, তারা কি আসলে নতুন করে কিছু চিন্তা ভাবনা করছিল কিনা? তারা চিন্তা ভাবনা করলো, আমি তাদেরকে সব কথা বলি নাই, কারণ আমার ভিতরের কষ্টটা আমি ভিতরে লুকায় রাখছি। কারোর কাছে আমি মুখ খোলা বলি নাই কখনো যে আমার এই সমস্যা ওই সমস্যা, আমি সবসময় আমার নিজের কাঁধে দোষ রাখছি। আচ্ছা, আপনি নতুন করে আবার কেন শুরু করলেন না? শুরু করি নাই, আমি একটা কথাই ভাবছি যদি আমি হয়তো আমার দিক দিয়ে আমি সুখ পামু, আমার সন্তানগুলো মা হারা হবে বাবা হারা হবে, তখন আমার সন্তানগুলো পথে ঘাটে থাকবে, মানুষের উষ্টা রাত্রি খাইব। ওটার জন্য আমি নতুন করে আমার জীবন সাজাতে চাই না, কারণ আমি চাই আমি যে কষ্টটা পাইছি আমার সন্তান যেন ওই কষ্টটা পায় না। ওদের বাবার অভাব আমি বুঝতে দিই না, আমি নিজে কষ্ট করছি কিন্তু আমার সন্তানদের কষ্ট করতে আমি দিইনি। মানে সন্তানের ভালোর জন্যই মূলত আপনি নতুন কিছু শুরু জি করেন? জি জি। আচ্ছা, এই কষ্টটা কি, যে কষ্টটা নিয়ে বুকে বা বেঁধে আছেন, আসলে সন্তানরা কি সেটা উপলব্ধি করতে পারে এখন? জি ইনশাল্লাহ, যতটুকু করে ছোট মানুষ এতটুকু আমার জন্য অনেক, আলহামদুলিল্লাহ। জান্নাতের কাছে যাচ্ছি। জান্নাত, এই যে তোমার মা আজকে তোমাদেরকে ছোট থেকে বড় করেছে, আসলে সে তো ইচ্ছা করলে ভালো একটি জায়গায় যেতে পারতেন, তাই না? তুমি তো যথেষ্ট বুঝো ভালো মন্দ, তাই না? সে অন্য একটা জায়গায় যে তার অবস্থান তৈরি করতে পারতেন কিনা বলো? জি, তো তা কাদের জন্য করে নেই? আমাদের জন্য। তোমাদের জন্য করে নেই। তাহলে তোমাদের কি করা উচিত? বড় হয়ে মাকে ভালো করে রাখার উচিত, মাকে কখনো কষ্ট না দেওয়ার। আচ্ছা, মাকে বলো মায়ের কষ্টটার কথা উপলব্ধি কিভাবে করলে বলো? মাকে কষ্ট দিব না, মাকে একটু সুখে রাখবো, এটাই আমাদের আশা। আশা? জি তাহলে তুমি ভালো মন্দ বুঝো? জি। আচ্ছা, জান্নাত তোমার হাতে এটা কি একটু দেখাবা? এটা ফ্যান। এটা ফ্যান কত টাকায় কেনা হয়েছে? এটা কিনছি না, এটা আমি বাসার নিচে থেকে পাইছি। বাসার নিচে থেকে পাইছো? কি পাইছিল ওটা? এটা এতটুকু একটু মাথায় একটু ফ্যান পাইছিলাম, কিন্তু এটা নষ্ট ছিল। পরে এই ব্যাটারিটা একজনের থেকে খুঁজে নিয়ে পরে এটার ভিতরে জোড়া লাগাইয়া এটা ঠিক করছি। এই ফ্যান তুমি নিজে তৈরি করছো? হ্যাঁ ঠিক করছি আমি। শুধু পাখাটা পেয়েছিলে জি। আর বাকিটা তুমি নিজেই ফ্যান তৈরি করতে পারছো? বাবা, অনেক ট্যালেন্ট তো। আচ্ছা, একটু উপরে ধরো তো ফ্যানটা কেমন দেখি। এই ফ্যান তুমি নিজে হাতে তৈরি করছো? জি। শুধু এই উপরে এই খেঁচিটা পেয়েছিলে? উপরে রেখেছি আর নিচের এগুলো তুমি নিজে হাতে বানিয়েছো? তুমি কিভাবে বুঝলা যে এটার সাথে এটা দিলে ফ্যান চলবে? কিভাবে বুঝলা?
না, ব্যাটারি চার্জ থাকলে এটার সাথে আমি মিলাইছি মোটরের সাথে, এই যে এখানে বোঝা যায়। এখানে মিলে যে তুমি জানতে যে আসলে এটা দিলে হবে, উপরে একটু উপরে ধরো। তোমাকে কে শিখিয়ে দিয়েছে বলো তো? আমি আগে থেকেই জানতাম। আগের থেকেই জানতো? বাবা রে বাবা, আপনার মেয়ে তো দেখি আপু, আপনার মেয়ে তো অনেক ট্যালেন্ট। হ্যাঁ, এগুলোই তো করে। হ্যাঁ সত্যি? এটা কি ও নিজেই করছে? হ্যাঁ, নিজেই করছে। মাশাআল্লাহ, তাই তো অনেক মেধা তার আমার মনে হচ্ছে। বলে আম্মু যদি কারেন্ট চলে যায় তাহলে এটা দিয়ে তুমিও বাতাস খেতে পারবা, আমিও বাতাস খেতে পারবো। আচ্ছা, এই অবস্থা, তাহলে তো সে বিজ্ঞানী হয়ে যাবে। জি, আল্লাহ যদি করে। বিজ্ঞানী হয়ে যায়, আবার ডাক্তার, অনেক কিছু মেধা তার। আল্লাহর কি সৃষ্টি দেখেন দর্শক। ভালো জায়গায় থেকেও কিন্তু এত মেধার পরিচয় দিতে পারেন অনেক সন্তানরা, ভালো খেয়ে ভালো পরিবেশে থেকে। এই যে চারপাশে পানি, আপনারা দেখতে পারবেন যে এই সামনে কি ঘর, স্পেস জায়গা নাই। এই যে দেখতেছেন সামনে সাইডে তার ঘরের অবস্থা কি দেখেন আপনারা। তারপরে আমরা যাব পরবর্তীতে, আসলে জানবো যে জান্নাতের মার কাছে শুনবো তার পারিবারিক যে ঘটনাটা। আমরা অনেক কিছুই বাকি আছে, সেই কথাগুলো তার কাছ থেকে নেব। তো দর্শক, আমরা বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।